মার্চের কাঁঠাল পাকা গরম, দুপুরের রোদ এখনো দেয়াল ধরে জমে আছে। বাতাস ভারী গুমোট। রাত বাড়ছে কিন্তু গরম কমার নাম নেই। টহলরত সেনাদের ক্লান্ত চোখেও সতর্কতা। সীমান্তের ওপারে নড়াচড়া বেড়েছে। ভারী বুটের আওয়াজ, গাড়ির ইঞ্জিনের গর্জন, দূর থেকে আসা কুকুরের ডাক, সব মিলিয়ে অদৃশ্য চাপ যেন পুরো বর্ডারকে চেপে ধরেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? মোদি যে কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ করতে চায়, বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু কেন? ডক্টর ইউনূস সাহেব ডাইরেক্ট বলে দিচ্ছে যে আপনারা যদি যুদ্ধ করতে চান তাহলে আমরা রেডি। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তা ভালোভাবে বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কী। মার্চের কাঁঠাল পাকা গরম, দুপুরের রোদ এখনো দেয়াল ধরে জমে আছে। বাতাস ভারী গুমোট। রাত বাড়ছে কিন্তু গরম কমার নাম নেই। টহলরত সেনাদের ক্লান্ত চোখেও সতর্কতা। সীমান্তের ওপারে নড়াচড়া বেড়েছে। ভারী বুটের আওয়াজ, গাড়ির ইঞ্জিনের গর্জন, দূর থেকে আসা কুকুরের ডাক, সব মিলিয়ে অদৃশ্য চাপ যেন পুরো বর্ডারকে চেপে ধরেছে। ভারতীয় বিএসএফের নতুন ইউনিট মোতায়েন করা হয়েছে। ভারী অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সবখানেই উত্তেজনা। হঠাৎ প্রশ্ন উঠে আসে, বাংলাদেশ কি বুঝতে পারছে ভারত কি চায়? বিশ্লেষকরা বলছেন, ভারতের উদ্দেশ্য কখনোই ছিল না বাংলাদেশকে সত্যিকারের স্বাধীনতা দেওয়া। 1971 সালে ভারত বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করেছিল, কিন্তু স্বাধীন দেশ হিসেবে নয়, বরং নিজেদের করদ রাজ্য হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। ভারতের মূল লক্ষ্য ছিল নিজেদের উত্তর পূর্বের রাজ্যগুলোতে নিয়ন্ত্রণ রাখা, যেখানে বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব রয়েছে। বাংলাদেশ সেই করিডোর মাত্র, যার উপর দিয়ে ভারত তাদের 7টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সংযুক্ত রাখতে চায়। ভারত কখনোই চায়নি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। তারা চায় বাংলাদেশ যেন তাদের ওপর নির্ভরশীল থাকে, যেন কখনোই ভারত বিরোধী কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু সময় বদলাচ্ছে। বাংলাদেশ বুঝতে শিখছে স্বাধীনতার আসল অর্থ কী। বাংলাদেশের 3 দিকই ভারতের সঙ্গে ঘেরা। সেনাবাহিনীর সদস্য সংখ্যা মাত্র 1,60,000। অন্যদিকে ভারতের সেনা সংখ্যা প্রায় 15 লাখ। বিশাল সংখ্যক ফোর্সের বাইরে আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও মিসাইল সিস্টেমের কাছে বাংলাদেশ কি আদৌ টিকে থাকতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি সরাসরি ভারতের প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করে তাহলে অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। ভারতের যদি 500 যুদ্ধবিমান থাকে, তাহলে বাংলাদেশ কি 550 ফাইটার জেট কিনবে? সেটা কি সম্ভব? না, সেটার প্রয়োজন নেই। বরং বাংলাদেশের দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। যুদ্ধ কেবল আক্রমণের ওপর নির্ভর করে না, প্রতিরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। ইতিহাসের বিখ্যাত সমরবিদ সাঞ্জু বলেছিলেন, যদি কোনো দেশের প্রতিরক্ষা ভালো হয়, সেখানে আক্রমণ করো না। প্রাচীনকালে প্রতিরক্ষার জন্য রাজ্যগুলো শহরের চারপাশে বিশাল প্রাচীর তৈরি করত। আজকের আধুনিক যুদ্ধবিজ্ঞানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই সেই প্রাচীরের কাজ করে। বাংলাদেশ যদি শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে পারে, তাহলে ভারত সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারত ইতোমধ্যে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। তাদের কাছে আধুনিক যুদ্ধবিমান আছে, মিসাইল সিস্টেম আছে। কিন্তু বাংলাদেশ কি একই পথে হাঁটবে? না, কারণ বাংলাদেশ কখনোই ভারত আক্রমণ করতে যাবে না, বরং বাংলাদেশ নিজেকে রক্ষা করবে। তাই বাংলাদেশকে 500টি যুদ্ধবিমান কেনার বদলে রাশিয়ার S-400, ইসরায়েলের আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে। S-400 হল বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি, যা শত্রুর যুদ্ধবিমান ও মিসাইল আকাশেই ধ্বংস করতে পারে। ইসরায়েলের আয়রন ডোম ছোট ছোট মিসাইল, আর্টিলারি শেল এবং ড্রোন প্রতিরোধে অসাধারণ দক্ষ। শুধু আকাশ প্রতিরক্ষা নয়, স্থল ও জলসীমায়ও শক্তিশালী প্রতিরক্ষা দরকার। ভারতের রয়েছে প্রচুর ট্যাঙ্ক, কিন্তু বাংলাদেশকে ভারী ট্যাঙ্কে বিনিয়োগ করতে হবে না। তার বদলে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। ভারতের কাছে বিশাল নৌবাহিনী থাকলেও বাংলাদেশের দরকার অ্যান্টি মেরিটাইম ডিফেন্স সিস্টেম। উপকূলীয় অঞ্চলে আধুনিক নৌ মিসাইল সিস্টেম বসানো গেলে ভারতীয় নৌবাহিনী সহজেই বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করতে পারবে না।
বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে ভারতের একক আধিপত্য আর থাকবে না। এজন্য ভারত চায় বাংলাদেশ যেন কখনোই সামরিক শক্তি অর্জন করতে না পারে। ভারতের প্রভাব শুধু সামরিক খাতেই নয়, শিক্ষা ব্যবস্থার মধ্যেও ঢুকে গেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে ইনোভেশন থেকে দূরে রাখতে ইচ্ছাকৃতভাবে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে। চিন্তা শক্তি কমিয়ে দিয়ে চাকরির জন্য ভারতীয় কোম্পানিগুলোর উপর নির্ভরশীল করার পরিকল্পনা বহুদিন ধরেই বাস্তবায়ন করছে ভারত। বাংলাদেশে মেড ইন ইন্ডিয়া পণ্যের আধিপত্য রয়েছে, কিন্তু সামরিক খাতে নিজেদের প্রযুক্তির উন্নয়ন না করলে ভবিষ্যতে আরও বিপদ বাড়বে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 যুদ্ধবিমান ভারতীয় তেজসের চেয়েও উন্নত। বাংলাদেশ কি এই প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবে? যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, যুদ্ধ মানে প্রতিরোধ। ভারতের আগ্রাসন ঠেকাতে বাংলাদেশকে প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। রেডিমেড অস্ত্র কেনার বদলে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে হবে। সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা একমত যে বাংলাদেশ যদি নিজের প্রয়োজন বুঝে কাস্টমাইজড ডিফেন্স সিস্টেম গড়ে তোলে, তাহলে ভারত বা অন্য কোনো প্রতিপক্ষ সহজে হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের সামনে এখন দুটি পথ: এক, ভারতের ছায়ায় থেকে দুর্বল রাষ্ট্র হিসেবে থাকা; দুই, নিজস্ব সামরিক প্রযুক্তি গড়ে তোলা। মার্চের রাত, ঘামাচি ধরা বাতাসে অস্বস্তি বাড়ছে। দূর থেকে শোনা যায় বিমানের শব্দ। ঢাকার রাস্তায় সেনাদের গাড়ি টহল দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘরগুলোতে বাতি এখনও জ্বলছে। পরিকল্পনা চলছে, হিসাব নিকাশ চলছে। একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় ইতিহাসের পাতায় পরাধীনতার গল্প লিখতে হবে, না হলে প্রতিরক্ষা শক্তিশালী করে রক্ষা করতে হবে স্বাধীনতা। নতুন বাংলাদেশ কি পারবে? বাংলাদেশের লাল সবুজ পতাকায় কি ঝিরঝিরে লিলুয়া বাতাস বইবে? উড়তে থাকবে দ্ব্যর্থহীন? আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে, এবং আপনি এদের নিয়ে একটু কিছু কমেন্টে ভালো কিছু লিখে যান যে এই ভারত লজ্জা শরম বলতে এদের কিছু আছে নাকি নাই। শেখ হাসিনার গোলাম, শেখ হাসিনা যা করছে মোদি তো তাই করছে, মোদি যা বলছে শেখ হাসিনা তাই করছে, আমরা তো তাদের গোলাম নাই। যাই হোক না কেন, আজকের ভিডিও ছিল এতটুকুই।